তো গুড মর্নিং সবাইকে। আজকে ক্লাস 7 এর যে চ্যাপ্টারটা, তৃতীয় চ্যাপ্টারে ভারতীয় সমাজ, অর্থনীতি ও সংস্কৃতির কয়েকটি ধারা এর সেকেন্ড পার্টটা আমরা পড়বো। ঠিক আছে, সেকেন্ড পার্টে কি কি আছে বলতো? আমরা লাস্ট পড়েছিলাম কি নালন্দা বিশ্ববিদ্যালয়, আর নালন্দা বিশ্ববিদ্যালয় পড়েছিলাম না, বিক্রমটা পড়িনি। নালন্দা বৌদ্ধ বিহার, মানে এখানে কি হতো বলতো, বিশাল বড় বড় ছিল। ঠিক আছে, এখানে কি পড়াশোনা হতো, বাইরের লোক পড়াশোনা করতে আসতো। সুন্দর করে বুঝবি, হ্যাঁ। পাল সম্রাট ধর্মপাল খ্রিস্টীয় অষ্টম শতকে মগধের উত্তর ভাগে গঙ্গা নদীর তীরে, কোথায়? গঙ্গা নদীর তীরে ভাগলপুর শহরে, এই যে ভাগলপুর শহর, ভাগলপুর বিহার ভাগলপুর শহরের কাছে বিক্রমশীল মহাবিহার প্রতিষ্ঠা করে। তো এখান থেকে প্রশ্ন কি আছে বলতো, এই বিক্রমশীল মহাবিহারটা কার সময় তৈরি করা হয়েছিল? হ্যাঁ, না, কার সময় তৈরি করা হয়েছিল? পাল পাল রাজা ধর্মপালের সময়। বুঝতে পারলে আমার কথাটা? কার সময়? পাল রাজা ধর্মপালের সময় বিক্রমশীল মহাবিহারটা তৈরি করেছিল। এবার বলছে কোথায় তৈরি করা হয়েছিল? গঙ্গা নদীর তীরে ভাগলপুর শহরের কাছে। কোথায়? গঙ্গা নদীর তীরে ভাগলপুর শহরের কাছে এই বিক্রমশীল মহাবিহারটা তৈরি করা হয়েছিল। বুঝতে পারলে আমার কথাটা? দুটা কোশ্চেন ক্লিয়ার তাহলে। আচ্ছা, পরবর্তী 500 বছর এটা টিকে ছিল। এই বিক্রমশীল মহাবিহারটা এত বড় ছিল, এরা 500 বছর এই মহাবিহারটা কিছুটা টিকে ছিল। মহাবিহার কি হতো বলছি আমি। এই মহাবিহারে বৌদ্ধ ধর্মচর্চা শিক্ষার জন্য 100-এর বেশি আচার্য ছিলেন। মানে এখানে কি হতো বলতো, বৌদ্ধদের শিক্ষা চর্চাটা হতো, বৌদ্ধ ধর্মে কি আছে, রীতি নীতি সবগুলো এগুলো আলোচনা করা হতো। আর শিক্ষার জন্য 100টার বেশি আচার্য মানে মাস্টার ছিল। কি ছিল? 100টার বেশিও কি ছিল? আচার্য ছিল। বুঝতে পারছিস তো নাকি? সেখানে পড়াশোনা করতে আসতো ছাত্ররা, এবং এখানে ব্যাকরণ, তর্কশাস্ত্র, দর্শন ইত্যাদি বিষয় পড়ানো হতো। সায়েন্সটা কিন্তু অত উল্লেখযোগ্য ছিল না, বা ইংলিশ ভাষা কিন্তু এখনো আসেনি এখানে। ঠিক আছে, মনে রাখবি কিন্তু, হ্যাঁ। তো সর্বোচ্চ 3000 ছাত্র এখানে পড়াশোনা করতো। কত হাজার? 100 মাস্টার, 3000 ছাত্র এখানে পড়াশোনা করতো। ঠিক আছে, বিনা খরচে তাদের শিক্ষা ব্যবস্থা হতো। কোনো খরচাই, মানে তুই গিয়ে পড়বি কিনা তোকে কোনো টাকা পয়সা লাগবে না। এখানে প্রবেশ শিক্ষার পরীক্ষা দিয়ে ছাত্রদের ভর্তি করা হতো। এখানে তুই পড়বি কিনা, লালু পঞ্জি যে কেউ চলে গেলে, যে পচা আছে পচাও চলে ভর্তি না, তোকে একটা পরীক্ষা দিতে হবে, পরীক্ষায় পাস হবি, তারপরে তুই ওখানে পড়তে পারবি। বুঝতে পারলি? পরীক্ষায় পাস হয়ে তারপর তুই ওখানে পড়তে পারবি। এমনি এমনি যে কোনো লালু পুঁজি ছোঁয়া চলে গেল আর লিখতে পারছে না, এই কথা ওর মতো ছেলে লিখতে পারছে না, হবে না রে বাবুয়া। তুই তো লিখতে পারছিস না, হ্যাঁ, হাতের লেখা আমার চাই, বলে দিচ্ছি। আশিকে লেখা খারাপ আছে কিন্তু পারছে ফের না। ও তোর তো দুটাই দিকে খারাপ, ওর একটা দিক খারাপ আছে, একটা দিক ভালো আছে। ওই কি আছে, যাবো যাবো যাবো। তো শিক্ষা শেষে যার শিক্ষা শেষ হয়ে যেত তাদের উপাধি দেওয়া হতো। ঠিক আছে, বিক্রমশীল ছিল বয়োজন বৌদ্ধ ধর্মের একটা বড় কেন্দ্র, বিশাল বড় কেন্দ্র ছিল বিক্রমশীল এই মহাভারতটা। এর গ্রন্থাগারে বহু মূল্যবান পাণ্ডুলিপি ছিল। ঠিক আছে, কি ছিল? পাণ্ডুলিপি, মানে গ্রন্থাগারে বহু মূল্যবান পাণ্ডুলিপি। আর একটা মাস্টারের নাম বলছি, যার নাম হচ্ছে কি দীপঙ্কর শ্রীজ্ঞান, নাম ছিল কি অতীশ। এর কিন্তু কাহিনী আছে, কাহিনীটা বলছি আমি পরে, হ্যাঁ। তো এখনই বলছি, এখনই ওটা কাহিনীটা বলবো, দাঁড়া না, ওটা কাহিনী এই চ্যাপ্টারটা আসলে তারপরে বলবো। তো দীপঙ্কর শ্রীজ্ঞান, যার নাম ছিল কি অতীশ, কি রে? অতীশ ছিলেন এই মহাবিহারের অন্যতম একজন মহাচার্য, মানে প্রধান শিক্ষক হয় না, হেডমাস্টার, ওরকম এই দীপঙ্কর শ্রীজ্ঞান ছিল বিক্রম, হ্যাঁ, দীপঙ্কর ছিল তোর কি, তোর প্রধান শিক্ষকের মতো ছিল। ঠিক আছে, খুব ট্যালেন্টেড লোকটা ছিল, তো মানে খুবই ভালো লোকটা ছিল। অন্যতম এই মহাভারতের ত্রয়োদশ শতকে তুর্কি অভিযাত্রা ধ্বংস, মানে এই মহাবিহারে যখন তুর্কিরা আক্রমণ করলো, তুর্কি মানে কি রে, ওই যে আমি পড়াইছিলাম সুলতান মাহমুদ, মোহাম্মদ ঘুরি আক্রমণ করেছিল না। মাহমুদ কি জন্য আক্রমণ করেছিল? লুট করার জন্য না থাকার জন্য? লুট করার জন্য। আর ঘুরি এখানে থাকার জন্য। তো ঘড়ির তো এখনো চ্যাপ্টারটা চালু করিনি, যখন চালু করবো তখন বুঝবি কি কি করলো না করলো। ঠিক আছে, তারপরে এই এরা লুট করতে এসে কিনা এই বিক্রমশীল, এখানে কিনা বিক্রমশীল মহাবিহারটা কি করলো, ধ্বংস করে দিয়েছিল। কারা? তুর্কিরা। কে করেছিল? ঠিক আছে,
তো পাল যুগের যে শিক্ষার্থী কিনা যে শিক্ষা শিখবো সেটা হচ্ছে প্রাচ্য শিক্ষার্থী। প্রাচ্য মানে কি বলতো? প্রাচ্য মানে হচ্ছে কি কোনো ইংলিশ না, মানে কোনো সায়েন্স না, ধর্মকে বেদ শেখানো হতো, বৌদ্ধ ধর্মের যেগুলো মানে তোর ধর্মের যেগুলো শিক্ষা থাকে ওগুলো শিক্ষা শেখানো হতো, ব্যাকরণ শিক্ষা হতো। এরা তো সায়েন্স পড়ছিস বা ইংলিশ পড়ছিস এরকম কিন্তু শিক্ষা শেখানো হতো না। প্রাচ্য মানে হচ্ছে আগের শিক্ষা, পুরাতন শিক্ষা, ধার্মিক শিক্ষা, বুঝতে পারলি? এই ধার্মিক শিক্ষাটা শেখানো হতো, ঠিক আছে? তো পাল যুগে যে শিক্ষাটা শেখানো হতো সেটা হচ্ছে কি প্রাচ্য শিক্ষা, ঠিক আছে? প্রাচ্য কথাটা বুঝতে পারলি? প্রাচ্য শিক্ষা মানে কি বোঝা গেল? আর এই রীতির পূর্বসূরি হচ্ছে কি গুপ্ত যুগের শিল্পীরা। এই যে রীতিটা, এই যে প্রাচ্য যুগের শিক্ষাটা আমরা কত পেয়েছি? গুপ্ত যুগ থেকে। যখন আমরা সিক্সে পড়লাম না, লাস্টে গুপ্ত যুগ পড়েছি না? সিক্সে পড়িসনি? গুপ্ত, চন্দ্রগুপ্ত পড়েছি তো? ওখান থেকে, হ্যাঁ ওখান থেকে পড়াছে তো নাকি গুপ্ত পড়াছে না? তো ওখান থেকে এই পালুরা শিখেছে, ঠিক আছে? প্রাচীন ভারতে বৌদ্ধ জৈনদের মধ্যে স্তূপ নির্মাণের রীতি ছিল। স্তূপ মানে কি বলতো? মানে তাহলে বৌদ্ধ বা জৈনদের মধ্যে কি ছিল? স্তূপ মানে একটা মন্দির তৈরি করলো। এই মন্দিরগুলো একটা জিনিস দেখবি, একটা লক্ষ্য করে দেখবি, মন্দির গুলো কি না প্ল্যান হয় কি, বা মসজিদ গুলো কি প্ল্যান হয়? তো গম্বুজ হয়, কারো ত্রিশূল হয়, হয় না? হয়তো কোনো মন্দির বা মসজিদ দেখবি যে প্ল্যান না, গম্বুজ স্টাইল আলাদা, হেরকম হরকম থাকে না? তো এই প্রাচীন ভারতে বৌদ্ধ এবং জৈনদের মন্দির ছিল স্তূপ, মানে স্তূপ ছিল, স্তূপ। অনেক সময় কি ছিল? গোলাকার ছিল, অনেক সময় কি ছিল? মোচার মতো। মোচা দেখেছিস? কলার মোচা দেখিসনি? মোচার মতো, ঠিক আছে, শঙ্কু আকৃতির স্তূপ ছিল, বুঝতে পারলি? আচ্ছা, এই পালিতিতে কতগুলো শিখরের মতো দেখতে ছিল। বর্তমানে বাংলাদেশে মানে কিছু কিছু স্তূপ দেখা যায়, আমি বলে দিচ্ছি কোথায় কোথায় দেখা যায়। যেমন ঢাকা জেলায় আশরাফপুর গ্রামে স্তূপ দেখা যায়, মন্দির বা মসজিদে। রাজশাহীর পাহাড়পুরে, চট্টগ্রামে, পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার ভরতপুর গ্রামে বৌদ্ধ স্তূপ পাওয়া যায়। কি পাওয়া যায়? মানে এই জায়গাগুলোতে কি পাওয়া যায়? বৌদ্ধ স্তূপ পাওয়া যায়। কোথায় কোথায় একবার বলছি আমি। একটা হচ্ছে ঢাকা জেলার আশরাফপুর গ্রামে, রাজশাহীর পাহাড়পুরে, চট্টগ্রামে, আর পশ্চিমবঙ্গের, আমাদের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার ভরতপুর গ্রামে স্তূপ পাওয়া গেছে, বুঝতে পারলি? তারপর বিহার স্তূপ নির্মাণে বাংলায় মৌলিক ভাবনার বিকাশ লক্ষ্য করা যায়। বিহার, বিহার মানে কি বলতো? মানে স্কুলের মতো, ঠিক আছে? স্কুল এগুলো না, স্কুল বিশাল বড় স্কুল, আমরা তখন স্কুল বিহার বলতাম, ঠিক আছে? বৌদ্ধ বিহার গুলো ছিল কিনা মানে মন্দিরের মতো, ঠিক আছে? ওখানে কি ভিক্ষুকরা বসবাস করতো। কি করতো? ভিক্ষুকরা থাকতো, যারা ভিক্ষা করে না, দেখবি যে হিন্দু হোক বা মুসলিম হোক, লাল কাপড়া পরে বা তাদের উপরে ভিক্ষা ভিক্ষা করতে, ওদের বাসস্থান কোথায় ছিল? বৌদ্ধ বিহারে। কোথায় রে বাবু? বৌদ্ধ বিহারে। তো ভিক্ষুকদের বাসস্থান কোথায় ছিল? বৌদ্ধ বিহারে, ঠিক আছে? আর এখানে কি হতো? বৌদ্ধ ধর্ম চর্চা হতো। ধর্মটা কি করতো? চর্চা করতো, ঠিক আছে? পাহাড়পুরে, ভালো করে বুঝবি, পাহাড়পুরে ই পাহাড়পুর না ফের, এই পাহাড়পুরে, এই পাহাড়পুর ভাবেন ই পাহাড়পুর না, চাটালের পাহাড়পুর না। পাহাড়পুরে সোমপুরি বিহার ছিল পাল আমলের উল্লেখযোগ্য বিহার। মানে এখানে বলতো বিহারে কারা থাকতো? ভিক্ষুকরা, যারা ভিক্ষা করে, হ্যাঁ বৌদ্ধ ভিক্ষুকরা, ঠিক আছে? তো পাহাড়পুরে একটা বিখ্যাত বিহার ছিল যার নাম হচ্ছে কি সোমপুরি, সোমপুরি বিহার, ঠিক আছে? পাহাড়পুরে যে বিহারটার নাম কি? সোমপুরি বিহার, বুঝতে পারলি? পাহাড়পুরে বৌদ্ধ একটা বিহার ছিল, এর নাম হচ্ছে কি সোমপুরি বিহার। মন্দিরের মধ্যে সোমপুরি বিহার মন্দির ছিল উল্লেখযোগ্য, ঠিক আছে? বুঝতে পারলি? মানে পাহাড়পুরের সোমপুরি বিহারটা ছিল উল্লেখযোগ্য। তারপরে এই মন্দিরে গৃহ প্রদক্ষিণ, মণ্ডপ, সুউচ্চ স্তম্ভ, মন্দির নির্মাণে একটা জিনিস দেখাচ্ছে তোদের, আহ, যে বৌদ্ধ মন্দিরগুলো হতো কিনা, তো দেখবি যে চারিদিক থেকে ঘোরার একটা রীতি থাকে। আমার তোরা ইনস্টাগ্রামে দেখেছিস একটা ভিডিওতে আমি গোল গোল ঘোরাচ্ছি, দেখাচ্ছে এখন, যাই হোক একটা জিনিস দেখাচ্ছি তোদের দ্বারা। হ্যালো, তাহলে দেখ আমি কি বললাম না? তো সোমপুরি বৌদ্ধ, তো এই যে এই বৌদ্ধ বিহারের কিনা মণ্ডপ, সুউচ্চ স্তম্ভ ছিল, ঠিক আছে? আর চারকোনা ছিল। তোর মন্দিরগুলো নির্মাণে স্থানীয় পোড়ামাটির ইট এবং কাদার গাঁথনি ব্যবহার করা হতো, ঠিক আছে? যাই হোক, এবার দেখ পাল আমলে আমি কি বললাম? ওটি স্তূপ বললাম। কি বললাম? স্তূপ। সোমপুরিটা ইম্পর্টেন্ট আছে, ওখানে পড়ে নিবি। পাল আমলে ভাস্কর্য, কি রে? ভাস্কর্য ওই আমলের শিল্পের সব থেকে উৎকৃষ্ট উদাহরণ। পাহাড় উপরে প্রত্নক্ষেত্রে সব থেকে ভালো নিদর্শন পাওয়া গেছে। অনেকগুলো না পাথরের ফলক থাকে, পাথরের মানে
থাকে, পাথর টাথর থাকে না, ওই ফলকে ভালো করে বুঝবি, হ্যাঁ, পাথরের ফলকে রাধা কৃষ্ণ, যমুনা, বলরাম, শিব, বুদ্ধ, তারপরে কি অবলোকিতেশ্বরের মূর্তি আছে, এবং দেব দেবীর মধ্যে ব্রাহ্মণ ঐতিহ্যের প্রভাব বেশি। মানে পাল আমলে অনেকগুলো পাথর পাওয়া গেছে, ওখানে এদের ছবি দেখা গেছে, মানে বিভিন্ন দেব দেবীর ভগবানের ছবি দেখা গেছে। পাল রাজারা নিজেদের বৌদ্ধ হলেও কিন্তু এদের কি বোঝা যায় বলতো, পাল রাজারা ছিল বৌদ্ধ, ওরা কিন্তু ব্রাহ্মণ ছিল না। ব্রাহ্মণ ছিল কি, ওরা নিজেরা বৌদ্ধ ব্রাহ্মণ সংস্কৃতির উপর পৃষ্ঠ, মানে এই সংস্কৃতিকে ভালো করে মানতো, কি বৌদ্ধ এবং ব্রাহ্মণ, এরা বৌদ্ধ এবং ব্রাহ্মণকে ভালো করে মানতো, ঠিক আছে। আচ্ছা, এই বৌদ্ধ ধর্মের পাণ্ডুলিপি অলঙ্করণ করার জন্য হয়েছিল, ছবি আঁকা হয়েছিল, কি হয়েছিল, ছবি, তখন কিন্তু ছবি আঁকা হতো, ঠিক আছে। আর এই ছবিগুলো আকারে ছোট, কিন্তু এগুলো পরের যুগের অনুচিত্রের মিনিয়েচার সূক্ষ্ম দেখানো নয়, ঠিক আছে। মানে আকারে ছোট, মানে মিনিয়েচার কাকে বলে বলতে পারবি, তোরা মিনিয়েচার পড়েছিস কোথাও, মিনিয়েচার মিনিয়েচার কোথাও পড়াইছিলাম না তোদের, মানে ছোট ছবিকে ছোট সূক্ষ্মময় একদম ক্ষুদ্রকে বলা হয় কি, চিত্রটাকে বলা হয় কি মিনিয়েচার বলা হয়, কি বলা হয়। আচ্ছা, এবার দেখ, এরকম ছবি আঁকার কথা বলছি, হ্যাঁ। পাল যুগে খ্রিস্টীয় অষ্টম ও নবম শতকে বরেন্দ্র ভূমির, খুবই ইম্পর্টেন্ট কথা বলছি কিন্তু, বরেন্দ্র ভূমির যে লোকটা ছিল যার নাম হচ্ছে ধীমান, হ্যাঁ ধীমান, এবং তার ছেলে বিটপাল, একজন ছিল ধীমান, তার ছেলে ছিল বিটপাল, প্রসিদ্ধ শিল্পী ছিল। তোকে পরীক্ষায় আসবে যে পাল যুগের দুজন শিল্পীর নাম বলো, এটা প্রশ্ন, বিটপাল এবং ধীমান। তোকে যদি বলে যে পাল যুগে ধীমান কোন জায়গা ছিল, কি বলবি, বরেন্দ্র ভূমি, ওর স্থানটা কোথায় ছিল, বরেন্দ্র ভূমি। বুঝতে হলে আমার কথাটা, সবুজ চলছে রে, হ্যাঁ। তো বিটপাল এবং ধীমান ছিল কি উল্লেখযোগ্য, কি রে বাবু, শিল্পী, উল্লেখযোগ্য কি শিল্পী। বুঝতে হলে আমার কথাটা, উল্লেখযোগ্য শিল্পী কে ছিল, বিটপাল ও ক্লিয়ার তো নাকি। আচ্ছা, বিটপাল ও ধীমান মুখস্থ হলো তো। কিন্তু এই সেন রাজাদের আমলে স্থানীয় গ্রাম শাসন ব্যবস্থার অবনতি হয়েছিল। পাল যুগে যতখানি উন্নতি হয়েছিল কিনা, সেন যুগে কিন্তু ততখানি উন্নতি হয়েছিল হয়নি, ওদের অবনতি হয়েছিল, ওরা কিন্তু উন্নতিও করতে পারেনি। কারা তো, হ্যাঁ ওরা 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 অনেক বছর শাসন করেছিল, কিন্তু এরা কিন্তু শাসন করতে পারেনি, ঠিক আছে। তো দেখ, সমাজের সাধারণ মানুষ জীবন ছিল মোটামুটি সচল, যারা সাধারণ মানে জমি জমা আছে, আরামসে খেতে বাড়ি করে চলে যাচ্ছে। যারা ভূমিহীন, একটা জিনিস ভাব, আজকের যুগে যারা, যাদের জমি জমা নাই, যারা মানে খেতে কিন্তু চলে যায়, ঠিক আছে, যারা ওই সময় ওই টাইমে পালো সেন যুগে যারা ভূমিহীন ব্যক্তি, শ্রমিকদের আর্থিক অবস্থা কিন্তু ভালো ছিল না, খেতে পেত না, খাওয়ার জন্য তোর ই হতো। এখন তো যেখানে পাবি সেখানে খেতে পাবি, ঠিক না, তো খাওয়ার অসুবিধা হতো তখন, তখন খাওয়ারও অসুবিধা হতো কাদের বলতো, যারা ভূমিহীন, যাদের ভূমি আছে ওরা তো আরামসে খেতে বাড়ি করে খেয়ে নিচ্ছে, যারা জমি জমা কি করে খাবে, হ্যাঁ। তারপরে তার প্রমাণ রয়েছে সেই যুগের সাহিত্যে, পাল পাল আমলের তুলনায় সেন আমলে বর্ণ ব্যবস্থা কোন এবং অমন, মানে কি বলতো, বর্ণ ব্যবস্থাটা মানে কি বলতো, এটা কিন্তু আমার মতে যে হিন্দু ধর্মে কিন্তু এটা খুব খারাপ আছে। যেরকম দেখ, হিন্দু ধর্মে অনেকগুলো বর্ণ আছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, তারপর অনেক আছে, ডম, চামার, হাড়ি, অনেকগুলো আছে, ঠিক আছে। তো যারা, একটা জিনিস দেখবি যে যারা উচ্চ বর্ণের কিনা, উচ্চ বর্ণের মানুষ নিচু বর্ণের মানুষের বাড়িতে যাবে না, খাবে না, ঠিক না। যেরকম ধরলে একটা ভালো উচ্চ বর্ণের ব্রাহ্মণ, ব্রাহ্মণকে কোনোদিন দেখবি না হাড়ির বাড়িতে গিয়ে বসে খায়, দেখেছিস কোনোদিন, খাবে না, খাবে রে, খাবে না। যারা বড় উঁচু বর্ণের, ওরা কিন্তু নিচু বর্ণের বাড়িতে সেরকম ভাবে সম্পর্ক রাখবে না, এটা আলাদাই কিনা ওদের মধ্যে বেড়া হয়ে গেছে, ব্যারিকেড হয়ে গেছে, এই জিনিসটা খুব খারাপ, খুব খারাপ না। তো এই যে ব্রাহ্মণটা হচ্ছে সব থেকে উঁচু, ওরা সব সময় ভগবানের পূজা করবে, এটা শিক্ষা বুঝেছিলাম, বুঝেছিলাম না, হ্যাঁ বুঝলাম তো, ওরা সবসময় ভগবানের পূজা করবে। আর ক্ষত্রিয়রা কি করবে, ব্যবসা বাণিজ্য, কেউ তো যুদ্ধ যাবে, শিক্ষাটা আমি ভালো না বুঝেছি, ওই ক্ষত্রিয়রা যুদ্ধ করবে, বৈশ্যরা ব্যবসা বাণিজ্য করবে নাকি, আর শেষে থাকবে কি শূদ্র, শূদ্ররা একদম ওরা হেরে গিয়ে সব থেকে, শূদ্রদের অবস্থা কিন্তু এই পাল যুগে কিন্তু এই জিনিসটা কিন্তু সেরকম ভাবে ছিল না। এই সেন যুগে এই বর্ণ ব্যবস্থাটা খুব কঠোর হয়ে পড়ে। সেন যুগে বর্ণ ব্যবস্থা মানে কি, এই যে ধরলে ছোট জাত আর বড় জাতের মধ্যে খুব
কঠোর হয়ে পড়েছিল। বুঝতে পারলে আমার কথাটা? পাল যুগে ঠিকঠাক ছিল বর্ণ ব্যবস্থা, কিন্তু সেন যুগে কিন্তু গরিব আর নাংটা ভিখারি মধ্যে গেছিল, জাতের জাতের তফাৎ হচ্ছে, ঠিক আছে। কিন্তু আমাদের এখনো কিন্তু আমাদের হিন্দু সমাজে কিন্তু এখনো এই জিনিসটা আছে, ঠিক আছে। আমাকে বলতো কারো বাড়িতে খেতে আমি খেয়ে নেবো, যে কারো বাড়িতে ডমর চামার হাড়ি বৈশ্য শুধু যাও আমি খেয়ে নেবো, কোনো টেনশন নাই। কিন্তু হিন্দুদের মধ্যে একটা ঝামেলা, আমাদের গ্রামে দুটো জাত আছে, বুঝতে পারলি? একটা হচ্ছে চামার, একটা হচ্ছে হাড়ি। হাড়িরা জিন্দগিতে চামার বাড়িতে খাবে না, আর চামাররা জিন্দগিতে তো হাড়ি বাড়িতে খাবে না। ভোজ হচ্ছে, ভাত হচ্ছে, এদিকে পুরো মুসলমান খাচ্ছে ওর বাড়িতে, বুঝতে পারলি আমার কথাটা? পুরো মুসলমান হাড়ি চামার বাড়িতে খাচ্ছে, এদিকে হাড়ি চামার বাড়িতে আসছে না, চামার হাড়ি বাড়িতে। বুঝতে পারলি ব্যাপারটা? এইসব জিনিস না ঘটে থাকে, ঠিক আছে। যাই হোক, তো তো তারপর দেখ, সমাজে সাধারণ মানুষ জীবন একটা ছিল মোটামুটি সুচল, এটা বললাম, ঠিক আছে। পাল আমলে বনবস্থাটা বললাম। পাল যুগের মতো সেন যুগে বৌদ্ধ ধর্মের প্রচার ও প্রসার ঘটেনি। পাল যুগে যতখানি প্রসার ঘটেছিল আস্তে 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 বৌদ্ধ ধর্মের, কিন্তু সেন যুগে আমি বললাম একটু আগে, সেন যুগ নর্মা ছিল, কি ছিল, ঠিক আছে। তোকে দেখ একটা জিনিস দেখ, তো ব্রাহ্মণদের মধ্যে বৈদিক ধর্ম ও পৌরাণিক ধর্ম দুই ধর্মের মিশ্রণ ঘটেছিল। বৈদিক ধর্ম ছিল, পৌরাণিক ধর্ম। এরকম দেখ কয়েকটা ভগবানের নাম বলছি, একটা হচ্ছে ইন্দ্র, অগ্নি, কুবের, সূর্য, বৃহস্পতি, গঙ্গা, যমুনা, মাতৃকা, শিব, বিষ্ণু পূজা করা হতো। এতটি ভগবানের পাল ও সেন যুগে পূজা করা হতো, ঠিক আছে। মানে সেন রাজাদের মধ্যে লক্ষণ সেন ছিল কি বৈষ্ণব, মানে ওরা ভগবান বিষ্ণুকে মানত। তোরা কিসে মানিস? শিবকে, বিষ্ণুকে মানিস না? কৃষ্ণকে আর শিবকে, তোরা? হ্যাঁ, তুই বলতে পূজা করিস না, পূজা করিস না? কোন কোন ভগবানের বেশি পূজা করে? তো এই যে লক্ষণ ছিল কিনা ভগবান বিষ্ণুকে মানত। কাকে মানত? ভগবান বিষ্ণুকে এই লক্ষণ সেন মানত। তার পূর্বসূরীরা, মানে লক্ষণ সেন যে পূর্বসূরীরা, ওরা কিন্তু শিবকে ফের মানত। লক্ষণ সেন বিষ্ণুকে মানত, তার পূর্বসূরীরা শিবকে মানত, ঠিক আছে। আচ্ছা, ব্রাহ্মণরাই সমাজপতি হিসাবে সুবিধা ভোগ করতো। আবার ব্রাহ্মণদের মধ্যে একাধিক উপবিভাগ ছিল। অব্রাহ্মণরা সবাইকে শঙ্কর বা শূদ্র হিসাবে ধরা হতো। যারা অব্রাহ্মণ, এই শূদ্র আছে, অব্রাহ্মণ না মানে কি শূদ্র, ওদের ওদের কিনা মানে অব্রাহ্মণ, ব্রাহ্মণরা অব্রাহ্মণের কাজ করতে পারে। মানে আমি ব্রাহ্মণ, তো এ হচ্ছে অব্রাহ্মণ মানে শূদ্র, ঠিক আছে। আমি ওর কাজ করতে পারবো, কিন্তু ও আমার কাজ করতে পারবে না। ব্রাহ্মণরা অব্রাহ্মণের কাজ করতে পারবে, কিন্তু অব্রাহ্মণরা ব্রাহ্মণের কাজ করতে পারবে না। বুঝতে পারলে আমার কথাটা? এতটাই তফাৎ ছিল, বুঝতে পারলে আমার কথাটা? সেই আমাদের কিন্তু যে উপজাতি গুলো মানুষ দেখার কথা জানে, উপজাতি জাতিগুলো সাঁতাল টাতাল এগুলো জাতির কথা জানে সেই আমলে, পালব সেন আমলে, ঠিক আছে। এবার ভালো করে বুঝবি, এখান থেকে কিন্তু তোরা লিখে রাখ, এখান থেকে যেটা আমি পড়াবো কিনা ওখান থেকে একটা কোশ্চেন আসবে, আসবে, দেখ ভালো করে মন দিয়ে শুন। সেই যুগে এই যে লক্ষণ সেন, তার রাজসভায় একজন কবি ছিল, যার নাম হচ্ছে কি জয়দেব, ঠিক আছে। লক্ষণ সেনের আমলে আমরা পড়ছিলাম না, পাল যুগে পড়লাম না সবটি রাজার নাম। লক্ষণ সেনের আমলে একজন কবি ছিল, তার নাম হচ্ছে জয়দেব। তো জয়দেব কি লিখেছিল বলতো? গীত গোবিন্দ। কি লিখেছিল? হ্যাঁ, তো তো এই লক্ষণ সেন গীত গোবিন্দ, এর যে কবিতার নাম ছিল কি ছিল? গীত গোবিন্দ। আর এর যে লেখার নাম কি বলতো? না, লক্ষণ সেন গীত গোবিন্দ লিখেছিল, এই জয়দেব কি লিখেছিল? জয়দেব এর কবি, ঠিক আছে। এ কি লিখেছিল বলতো? গীত গোবিন্দ। হ্যাঁ, জয়দেব মানে কার সময় ছিল? লক্ষণ সেনের আমলে। আর লিখেছিল কি? গীত গোবিন্দ, ঠিক আছে। বুঝতে পারলি? কি লিখেছিল? গীত গোবিন্দম, ঠিক আছে। গোবিন্দম হবে, হ্যাঁ হ্যাঁ। কাব্যের ছিল রাধা কৃষ্ণের প্রেম কাহিনী। এখানে কি ছিল বলতো? গীত গোবিন্দ কি ছিল? রাধা কৃষ্ণর প্রেম কাহিনী ছিল। কি ছিল? রাধা কৃষ্ণর প্রেম কাহিনী ছিল তোর গীত গোবিন্দে, ঠিক আছে। ক্লিয়ার সবার? তোকে যদি বলে গীত গোবিন্দে কি ছিল? রাধা কৃষ্ণের প্রেম কাহিনী, ঠিক আছে। আচ্ছা, এবার লক্ষণ সেন দাসের আরেক কবি ছিল, যার নাম হচ্ছে ধৈ। কি ছিল? নাম ছিল ধৈ। হ্যাঁ, ধৈ। এ লিখেছিল কি? পবনদূত। কি লিখেছিল?
পবন দূত। তো এই ধৈ কার সময় ছিল? লক্ষণ সেনের আমলে। কি লিখেছিল বলতো? পবন দূত লিখেছিল। কি লিখেছিল? পবন দূত। ঠিক আছে, আরো তিনজন ছিল। ঠিক আছে, একটা হচ্ছে গোবর্ধন, 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 উমাপতি ধর, উমাপতি ধর। ঠিক আছে, আর একটা হচ্ছে কি উমাপতি ধর আর শরণ, শরণ। ঠিক আছে, তো কজন হলো বলতো? একজন, দুজন, তিন, চার, পাঁচজন লেখক। ঠিক আছে, পাঁচজন লেখক এই লক্ষণ সেনের আমলে ছিল। ঠিক আছে, এই হ্যাঁ, এটাকে বলা হয় আমরা এই পাঁচজন লেখক। এদের কিন্তু কি লিখেছিল এটা বলা নেই। ঠিক আছে, এরা গোবর্ধন, উমাপতি কি লিখেছিল এটা কিন্তু বলা নেই, কিন্তু এই পাঁচজনকে একসাথে কি বলা হয়? পঞ্চরত্ন বলা হয়। হ্যাঁ, এটাকে কি বলা হতো? পঞ্চরত্ন। কি বলা হতো? বুঝতে পারলেন কথাটা? তো এই জয়দেব, ধৈ, গোবর্ধন, জয়দেব কি লিখেছিল? ধৈ। আর উমাপতি ধর, গোবর্ধন আর শরণ কি লিখেছিল? লিখেনি, কিন্তু এরা ছিল লক্ষণের সময় লিখেছিল, কিন্তু এটা দেওয়া নেই। এটাকে আমরা কি বলবো? তোর পঞ্চরত্ন বলা হয়। কি বলা হতো? হ্যাঁ, ঠিক আছে। এবার দেখ, এবার এবার আমি এটা লক্ষণ সেনের আমলে আরো বলছি। দেখ, সেন যুগে ব্রাহ্মণ কঠোর অনুসরণের জন্য সাহিত্যের যোগ দিয়েছিল বল্লাল সেন এবং রাজা লক্ষণ সেনের দুজনেই স্মৃতি লিখেছিল। বল্লাল সেনের চারটা লেখা ছিল। বল্লাল সেন খুবই ইম্পর্টেন্ট কিন্তু। বল্লাল সেন, বল্লাল সেন লিখেছিল কি কি বলতো? একটা হচ্ছে দান সাগর, আর একটা হচ্ছে কি বল্লাল সেন কি লিখেছিল? দান সাগর আর কি অদ্ভুত সাগর। ঠিক আছে, দান সাগর আর বুঝতে পারলি তো? মুখস্থ করে নিবি। বল্লাল সেন কার আমলে হয়েছিল? লক্ষণ সেনের আমলে। ঠিক আছে না, বল্লাল সেনের আমলে আমলে চারটা লেখা ছিল, দান সাগর এবং অদ্ভুত সাগর। লক্ষণ সেনের মন্ত্রী হলায়ুদ, হলায়ুদ, হলায়ুদ বৈদিক নিয়মে ব্রাহ্ম সর্বস্ব নামে একটা বই লিখেছিল। হলায়ুদ কি লিখেছিল? ব্রাহ্ম, মুখস্থ করবি, ব্রাহ্ম সর্বস্ব নামে বই লিখেছিল। লিখছি না আমি, হ্যাঁ, কিন্তু হলায়ুদ কি লিখেছিল? ব্রাহ্ম সর্বস্ব। কি রে? ব্রাহ্ম সর্বস্ব। ঠিক আছে, বুঝতে পারলি আমার কথাটা? আচ্ছা, আচ্ছা, প্রাচীন বাংলা সমাজে প্রধান জীবিকা কি ছিল বলতো? প্রাচীন বাংলা সমাজে প্রধান জীবিকা কি ছিল? কৃষি, ঠিক না? হ্যাঁ, কৃষি কাজ। ঠিক আছে, আচ্ছা। এবার তখন সাহিত্য আর সমাজ কি ছিল আমি পড়ে বলছি। দেখ, সাহিত্য হলো সমাজের আয়না। একদিকে রাজা লক্ষণ সেনের রাজসভায় কবি সংস্কৃত লেখা কাব্য, ধ্বনি এবং বিলাসী জীবনের ছবি ফুটে উঠেছিল, এবং রাজা লক্ষণ সেনকে কৃষ্ণের সঙ্গে তুলনা করা হয়েছিল। রাজা লক্ষণ সেনের কাছে তুলনা করেছিল? কৃষ্ণের সাথে। রাজা লক্ষণ সেনের সাথে কার সাথে তুলনা করেছিল? হুম। আবার গ্রামের সম্পূর্ণ কৃষকদের জীবনযাত্রার ছবি ফুটে উঠেছে এই রকম এই রচনায়। বর্ষার জল পেয়ে চমৎকার মানে এই যে গ্রামের একটা ছবি বলছি, যে গ্রামের সম্পূর্ণ কৃষকদের জীবনযাত্রা ফুটেছে এই এরকম এই রচনায়। বর্ষার জল পেয়ে চমৎকার ধান গজেছে। দেখবি যে প্রথম প্রথম যখন বর্ষাটা হবে, বৃষ্টিটা হবে, একদম ধানগুলো মাথা ঝেড়ে উঠবে, পুরো সবুজ আকারে, পুরো সবুজ আকারে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকবে বর্ষার জলে। ঠিক আছে, তারপরে এবং গরুগুলো ঘরে ফিরে আসবে, দেখছে গরুগুলো ঘাস খাচ্ছে। ঠিক আছে, ধান খেতে ভালো আখ হয়েছে, আর কোনো ভাবনা নেই। মানে বর্ষার সময় একটা দেখাচ্ছে যে একদম সবুজ চলমলে, একদম ভিজে ভিজে হাওয়া। ঠিক আছে, গরুগুলো চড়ছে, পাখিগুলো এক ধার দিয়ে যাচ্ছে, বাইরে ওই দূরে নদীর ধারে কলা গাছ, নৌকা নৌকা দিয়ে যাচ্ছে। এরকম কিন্তু একটা সুন্দর একটা চিত্র। ঠিক আছে, তার তার একটা হ্যাঁ, ওখানে গেলে সেই মজা লাগে না? ওই জন্য আমার গ্রামটা ভালো লাগে। অন্যদিকে যারা গরিব মানুষের জীবনে ছায়া পড়ছে সামাজিক সাহিত্যে, কি হবে বলতো? খিদের কাতর, দুদিন ধরে কোনো কিছু খায়নি, এটা ভাব, আমার রোজা করছে একদিন, আমার আলাদা দিন, 3-4 দিন ধরে না খাওয়ায় খিদে কাতর হয়ে গেছে। গরিব লোকের ভাঙা কলসি, গরিব লোকের ছেঁড়া কাপড়, কাপড় নাই পরার, কাপড় নাই, ছেঁড়া কাপড়। ঠিক আছে, এইসব দৃশ্য ব্যবহার করেছেন কবিরা। বৃষ্টিবহুল বাংলাদেশে কুড়ে ঘুরে বাসিন্দা গরিব মানুষের জীবন কষ্ট ধরা পড়েছে এরকম লেখায়। কাঠের খুঁড়ি নড়ছে, মানে ঘরটাতে আছে কিনা বৃষ্টি ঝমঝম করে পড়ছে,
মানে কাঠের খুঁটি নড়ছে, মানে ঘরটা পড়ে যেতে পারে, থাকবে কোথায়, থাকার অসুবিধা, মাটির দেওয়াল গড়ে পড়ছে, মানে তখন তো ইটের দেওয়াল ছিল না, কি ছিল, মাটির দেওয়াল ছিল, দেখি একদিকে ধাপাস করে মাটির দেওয়াল পড়ে গেলো, একদম ওই গরিব মানুষ খাওয়া নেই, এদিকে 4 দিন ধরে ও খেয়ে নেই, না খেয়ে বেচারি বৃষ্টির সময় এরকম অবস্থা হচ্ছে, চালের খড় উড়ে যাচ্ছে, এত হাওয়া যে চালের খড় উড়ে যাচ্ছে, ভাবতে পারছিস কি অবস্থা, কত খারাপ ভাগ্য হলে এরকম হয়। কেঁচো খুঁজতে আসা ব্যাঙ আমার ভাঙা ঘর ভরে যাচ্ছে, মানে কেঁচো খুঁজতে আসা ব্যাঙে আমার ভাঙা ঘর ভরে যাচ্ছে, চর্যাপদের একটি কবিতায়, মানে হাড়িতে ভাত নেই নিত্য বাস এই দরিদ্র, মানে দারিদ্রের কথা এই কবিতায়, মানে তখন যে কি দারিদ্র ছিল এই সেন আমলে এই কথাগুলো কিন্তু বলেছে, বুঝতে পারলে, বুঝতে পারলে, হ্যাঁ। তারপর একবারে বাংলায়, আচ্ছা আমরা একটা বলি যে বাংলায় পাল ও সেন শাসনের তুলনা করি তো, আমরা দেখি পাল যুগে কি কি ছিল আর সেন যুগে কি কি ছিল, এটা আমরা তুলনা করি তো, করবো? বাংলায় পাল ও সেন শাসকদের সংক্ষেপে তুলনা করা যেতে পারে, কিরকম বলতো, 400, এই যে পাল পাল শাসন, প্রথমে কে ছিল বলতো পাল যুগের প্রতিষ্ঠাতা? গোপাল। তারপরে তারপরে দেবপাল, তারপর মদন পাল, মহিপাল, লাস্টে ছিল মহিপাল না রে, মহিপাল কিন্তু ফের উঠার চেষ্টা করছিল কিন্তু পারেনি না রে, আমি বুঝাইছিলাম সব, বুঝাই নাই? হ্যাঁ, তো এই পাল যুগটা কিনা 400 বছরেরও বেশি স্থায়ী হয়েছিল, ঠিক আছে। এই যে আমি পাল যুগটা বলছি কোথাকার বলতো, আমাদের বাংলা, আমাদের আমরা এই যেটা কি নিয়ে পড়ছি বলতো, প্রথমে বিভিন্ন ধরনের মানে এলাকা হলো, ওই যে বরেন্দ্র ফরেন্দ্র, তারপরে শশাঙ্ক আসলো, বাংলার প্রথম স্বাধীন নবাব কে? হ্যাঁ, শশাঙ্ক। শশাঙ্ক এমন একটা রাজা যার কোনো বাচ্চা কাচ্চা কিন্তু শাসন করেনি, ও একাই 100। শশাঙ্ক যতদিন ছিল আমাদের বাংলাতে ততদিন কিন্তু সেইভাবে চলছিল, তারপরে শশাঙ্ক মারা যাওয়ার পর একদম অন্ধকার ছেয়ে যায় আমাদের পশ্চিমবঙ্গে, পুরো একদম অন্ধকার, মানে অন্ধকার, আলো অন্ধকার না, অভাব অনটন, অবস্থা সবারই খারাপ, খিদের জন্য মানে এমন অবস্থা হয়েছিল যে, যেটাকে আমরা কি বলবো, মস্তন নাই বলবো, বড় মাছ যেরকম ছোট মাছকে খেয়ে নেয় অবস্থা হয়েছিল। তারপরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাকে আমরা কি বলবো, মৎস্যনয় বলবো, ঠিক আছে। তারপরে একটা রাজা বসালো, এর নাম হচ্ছে গোপাল, ঠিক আছে। গোপাল ফের এই গোপাল, হ্যাঁ, পাল বংশ 400 বছরেরও বেশি টিকে ছিল, কত বছরের বেশি? হ্যাঁ, স্থায়ী ছিল। পাল রাজারা সমাজে যেভাবে মানে যেভাবে ওরা মেরুদণ্ডটা ভালো করে ঠুকলো কিনা আমাদের বাংলায়, ভালো করে গাছিয়াই বসে গেলো বেশ, কিন্তু সেইভাবে তোর সেন শাসকরা কিন্তু টিকে থাকেনি, বুঝতে পারলি। পালরা যেভাবে আমাদের বাংলাতে ভালো করে ঠুকে একদম বসে গেছিল না, কিন্তু সেন শাসকরা কিন্তু সেরকম ভাবে টিকে থাকতে পারেনি। গোপাল ছিল রাজা হয়েছিল তখন, তার গোপাল যে রাজা হয়েছিল জনসমর্থনে, ঠিক না, লোকজনকে রাজা করেছিল, ঠিক না। তো বিজয় সেন এমন কারো জনসমর্থন নিয়ে ক্ষমতায় আসেনি, মানে দেখ গোপাল জনসমর্থন হয়েছিল, কিন্তু সেন বংশ কি জনসমর্থন হয়েছিল না। পাল শাসকরা যেভাবে বাংলা সমাজে নিজেদের শাসনকে গ্রহণযোগ্য করতে পেরেছিল, সেন শাসকরা কিন্তু তা পারেনি। পালরা যেভাবে খাটনি করে কষ্ট করে নিজের এলাকা বাড়িয়েছে, আস্তে আস্তে যুদ্ধ করে বাড়িয়েছে, কিন্তু সেনরা ততখানি করতে পারেনি, ঠিক আছে। শিল্পকলা থেকে পাল যুগ অনেক এগিয়ে, বিভিন্ন যেরকম দেখ শিক্ষা দীক্ষা, যতগুলো শিক্ষা দীক্ষা হয়েছে কিনা বেশিরভাগ এই পাল যুগে হয়েছিল। শিল্প হয়েছিল কোথায়? পাল যুগে হয়েছিল, ঠিক আছে। সেন যুগে কিন্তু সেরকম ভাবে হয়নি। পাল যুগ এখান থেকে শেষ, ঠিক আছে। পাল আর সেন এখান থেকে শিখ। আমরা একটু বাইরের দিকে যাবো, বাইরে মানে বাংলায় তো এরকম চলছে, দেখি বাইরের বিশ্বে কি চলছে আমরা দেখবো ওই টাইমে, কিন্তু ওই টাইমে বাংলায় আমাদের কি চলছে দেখি, ঠিক আছে। তো আমাদের দেশ বৈচিত্র্যময় দেশ, আমাদের দেশ হচ্ছে কামাই লিবে, কিন্তু আমাদের দেশ হচ্ছে বৈচিত্র্য, মানে আমাদের দেশে কত রকমের না জাত আছে, আছে না, অনেক রকমের জাত আছে, কত রকমের না মানুষ আছে, আছে না। তো বিভিন্ন আমাদের দেশ মানে কি, বিভিন্ন ধরনের সংস্কৃতি, বিভিন্ন রকমের জাত, মানে প্রচুর ভ্যারাইটি আছে, ঠিক আছে। ওই জন্য আমাদের দেশকে বলা হয়েছে কি বৈচিত্র্যের মধ্যে, সেই মানে সবার জীবনযাপন ফের আলাদা। দেখ আমাদের দেশে বল, আমরা এরকম ড্রেস পরছি, তুই অন্য জায়গায় চলে যা, অন্য জায়গায় ফের আলাদা ড্রেস, আমরা এরকম পড়ছি, মানে ভারতের চারদিকে বিভিন্ন জায়গায় কিন্তু আলাদা আলাদা ড্রেস, সংস্কৃতিটাও আলাদা, ঠিক আছে। তো
আজও ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে নানা রকমের বৈচিত্র্য মানুষের স্থানীয় মানুষ দেখতে পাওয়া যায়। ঠিক আছে, এই যে একটা কথা বলি, আমাদের দেশে কিনা পুরো মিক্স, এরকম মিক্স শাক খাই না, 12 মিশালি শাক, 12 মিশালি শাক, ওরকম আমাদের দেশে হচ্ছে 12 মিশালি শাক এরকম। ঠিক আছে, কিরকম বলতো, আমাদের দেশে কোন ধরনের লোক নাই, সব ধরনের লোক আছে। এই যে মুসলিম, মুসলিম না আমাদের দেশে কি মুসলিমরা ভারতে ছিল না, ভারতবর্ষে ভারতবর্ষে কোনো মুসলিম ছিল না। যতটি মুসলিম আছে কিনা তারা হয় বাইরে থেকে এসছে, না হলে হয় হিন্দু ছিল, ওদেরকে জোর জবরদস্তি করে মুসলিম করাইছে। এখানে প্রথম পার্মানেন্ট বাসস্থান কারা বলতো? হিন্দুরা। পার্মানেন্ট বাসিন্দা হচ্ছে কারা? হিন্দুরা। মুসলিমরা, যারা যারা মুসলিম আছে ওরা হয় বাইরে থেকে এসছে, ঠিক আছে, না হলে জোর জবরদস্তি করে হিন্দু করাইছে, ঠিক কিনা, যারা যারা মুসলিম আছে। ঠিক আছে, তো এই যে একটা জিনিস দেখবে, এই যে ইসলামটা যখন আমাদের ভারতে আসে কিনা, ভারতের অনেক কিছু পরিবর্তন করে দেয়। আমাদের ভারতে অনেক কিছু, এই মেবু কি হচ্ছে, ঠিক আছে, তোর কি শিক্ষা শিখছিলি তুই এক না? হ্যাঁ, এই যে একে মারতে হবে, এ শিক্ষা শিখছে না, শিক্ষা শিখছে না। ঠিক আছে, তো আমাদের ভালো করে বুঝবি, হ্যাঁ, আমাদের শুনবে, আমাদের ভারতবর্ষে যখন ইসলাম আসলো কিনা, তখন যে পরিবর্তনটা আসলো, মানে ভারত ছিল অন্ধকারের মধ্যে, হ্যাঁ, ইসলাম আসার পরে কিনা সেই পরিবর্তন এসেছিল আমাদের ভারতে। হ্যাঁ, জ্ঞান বল, বিভিন্ন ধরনের সংস্কৃতি বল, তোর সমাজ বল, পুরো পরিবর্তন হয়ে গেছিল। ইসলাম ভারতে আসার পর জ্ঞান চর্চা লাভ হয়েছিল, সংস্কৃতি পরিবর্তন হয়েছিল, ভাষা বল, এই যে ভাষা, হ্যাঁ, তারপরে পোশাক পরিচ্ছদ বল, খাদ্য সংস্কৃতি চিত্রকলা প্রভৃতি থেকে ধ্যান ধারণা ধীরে ধীরে পড়াতে থেকে একদম বিভিন্ন ধরনের একমুখী উভয়মুখী, মানে ইসলাম ধর্মটা আসার ফলে, মানুষ ইসলাম মিশার ফলে কি অনেক কিছু পরিবর্তন হয়ে এসেছিল। ঠিক আছে, বুঝতে পারলি? এবার লাস্ট একটা লোককে নিয়ে পড়বো, আমি বললাম না শেষের দিকে পড়বো, সে যে অতীশ দীপঙ্কর। লোকটা কে ছিল, কি মানে তোর ওর সম্বন্ধে আমরা কি কি জানতে পারি? ঠিক আছে, পড়ি তাহলে, পড়বো, দেখ। অতীশ মানে দীপঙ্কর এর নাম হচ্ছে অ্যাকচুয়ালি এরকম, আমার ইসের নাম, তোর খাতা কলমের নাম হচ্ছে তামিম রাহি, ঠিক না? আর এরকম সবাই গ্রামে আমাকে বলো কি পলাশ করে, ঠিক না? এরকম হ্যাঁ, এর হ্যাঁ, এরও দুটোটা নাম আছে, কি দীপঙ্কর শ্রীজ্ঞান, তারপরে অতীশ। কারা অতীশ, অতীশ করে বলতো। আর এরকম নাম হচ্ছে কি দীপঙ্কর শ্রীজ্ঞান, কিরে দীপঙ্কর শ্রীজ্ঞান, নাকি রে কিরণ? হ্যাঁ, তো দেখ, ভারত ভালো করে বুঝ, ভারত ও বহির ভারতের মধ্যে পারস্পরিক নির্ভরতার অন্যতম উদাহরণ হলো কি দীপঙ্কর শ্রীজ্ঞান বা অতীশ। মানে ভারত, আমাদের যে ইন্ডিয়াটা আছে, ভারত এবং বাইরের দেশের যে সম্পর্ক, একটা বন্ধন থাকে, তার অন্যতম একটা উদাহরণ হচ্ছে কি অতীশ দীপঙ্কর। ঠিক আছে, বন্ধনটা হচ্ছে কি অতীশ দীপঙ্কর। বাঙালি বৌদ্ধ আচার্যের মধ্যে সব থেকে বিখ্যাত এবং শ্রেষ্ঠ পণ্ডিত, সব থেকে উন্নত, সব থেকে ট্যালেন্টেড, সব থেকে উচ্চমানের বুদ্ধি, তার নাম হচ্ছে কি অতীশ দীপঙ্কর। ঠিক আছে, আনুমানিক ছিল 980 থেকে 1053, জন্ম বঙ্গাল অঞ্চলের বিক্রমপুরে বজ্রজৌনি নামে। ঠিক আছে, এই অঞ্চলে তার জন্মগ্রহণ হয়েছিল। কোথায়? বঙ্গাল অঞ্চলে বিক্রমপুরের বজ্র। আমাদের কিন্তু গর্ব করা উচিত, ঠিক আছে, আমরা একে পড়ে নিচ্ছি, তাহলে বলছি। হ্যাঁ, বঙ্গাল অঞ্চলে বিক্রমপুরে বজ্রকের নামে। তিনি ব্রাহ্মণ মতবাদে বিশ্বাসী ছিলেন না। ব্রাহ্মণদের যারা রীতি নীতি সংস্কৃতি ছিল না, ওটা কিন্তু বিশ্বাস করতো না, ওটা বিরোধী ছিল, ব্রাহ্মণদের সে বিরোধী ছিল। ঠিক আছে, তিনি ব্রাহ্মণ মতবাদে বিশ্বাসী ছিলেন না, ওই জন্য ভারতের লোক কিন্তু না ওকে পছন্দও করতো না। কাকে? অতীশ দীপঙ্করকে। ওই জন্য ওর বাড়িটাকে বলা হয় কি বলতো, নাস্তিক পণ্ডিত। নাস্তিক কারা বলতো? যারা ধর্ম মানে না। নাস্তিক আছে কিন্তু আমাদের ভারতে অনেক লোক, মানুষ না যারা ধর্ম মানেই না, না হিন্দু, না মুসলিম, না জৈন, না খ্রিস্টান, কিছু ধর্ম না, ও ভগবানকে মানেই না, বুঝতে পারলি? তাদেরকে আমরা কি বলবো? নাস্তিক বলবো। আমরা বলি না এই ছেলেটা নাস্তিক হয়ে গেছে। যখন আল্লাহর উপর বিশ্বাস বা আল্লাহ বা ভগবানের উপর বিশ্বাস হয় না কারোর উপর, তখন লোকটা কি হয়ে যায়? নাস্তিক হয়ে যায়। যারা ভগবান বা আল্লাহকে মানে না, তাদেরকে আমরা কি বলবো? নাস্তিক বলবো।
তো এই যখন এই অতীশ দীপঙ্কর যখন ব্রাহ্মণ সমাজটাকে ব্রাহ্মণ এটাকে মতবাদটাকে মানে না, তখন ওর বাড়িটাকে বলবো কি বলতো, নাস্তিক পণ্ডিতের ভিটা। কি বলবো রে বাবু? নাস্তিক পণ্ডিতের ভিটা বলবো। কি বলবো? নাস্তিক পণ্ডিতের ভিটা। কাকে কার কার বাড়িটাকে বলবো? অতীশ দীপঙ্করের বাড়িটাকে আমরা কি বলবো? নাস্তিক পণ্ডিতের ভিটা নামে পরিচিত। অদন্তপুরী বিহারে, শুনলে, অনন্তপুরী বিহারে শ্রীলক্ষিতর কাছে দীক্ষা নিয়ে দীপঙ্কর শ্রীজ্ঞান নামে পরিচিত হন। তিনি সম্ভবত পড়াইছিলেন অনেক জায়গায়, বললাম না বিক্রমশীল মহাবীরা পড়াইছিল না, মানে আচার্য, প্রধান আচার্য ছিল অদন্তপুরী, ছিল সোমপুরী। সোমপুরী বলতো কোথাকার? পাহাড়পুরি। ভেরি গুড, পাহাড়পুর আছে। তো সোমপুরী মহাবীরা আচার্য এবং অধ্যক্ষ ছিলেন। তিব্বতের রাজা জ্ঞান প্রভাবের অনুরোধে তিনি, মানে তিব্বত মানে কি বলতো, আমাদের যে ভারত কিনা, ভারতের উপরে চায়না না, চায়না মানে ওখানে তিব্বত, ঠিক আছে। তিব্বতের রাজা একজন ছিল, যার নাম হচ্ছে কি বলতো, তিব্বতের রাজা জ্ঞান প্রভের রিকোয়েস্টে, অনুরোধে সে দুর্গম হিমালয় অতিক্রম করে তিব্বত যান। মানে পুরো হিমালয়, আমাদের উত্তর দিকে কি আছে? হিমালয় আছে, দেখ ওদিকে দেখ, হিমালয় অতিক্রম করে সে যায় কোথায়? তিব্বত যায়। কে বলতো? অতীশ দীপঙ্কর। কোথায় যায়? হ্যাঁ, সেখানে তিনি মহাযান ধর্ম পরিচয় প্রদান করেন। এই যে এই জায়গাটায় গিয়ে, এই জায়গাটায় গিয়ে, এখানে তিব্বতে গিয়ে এখানে সে ওই অতীশ দীপঙ্কর, ভারতের লোক কিন্তু ওকে ভালোবাসতো না, ঠিক আছে। ব্রাহ্মণ ধর্মটা যেহেতু মানতো না, ওকে ঠিকঠাক করে মানতো না, ওই জন্য ওকে, হ্যাঁ নাস্তিক আছে, নাস্তিকের ভিটা আছে, কিন্তু তিব্বত লোক কিন্তু ওকে মানতো, ঠিক আছে, তিব্বত লোক কিন্তু মানতো, ঠিক আছে। তো ওখানে কি মহাযান বৌদ্ধ ধর্ম প্রচার করে। কি প্রচার করে? মহাযান বৌদ্ধ ধর্ম প্রচার করে। কে বলতো? অতীশ দীপঙ্কর। কোথায় গিয়ে? তিব্বতে গিয়ে, তিব্বতকে প্রচার করে। তার চেষ্টায় তিব্বতে বৌদ্ধ ধর্ম জনপ্রিয়। এই যে চীনটাতে এখন প্রচুর প্রচুর বৌদ্ধ, ওদের ধর্ম হচ্ছে কি? বৌদ্ধ। চীনে প্রচুর প্রচুর মানে ওদের ধর্ম হচ্ছে কি? বৌদ্ধ। কারণটা কি? এই দীপঙ্করের, অতীশ দীপঙ্করের চেষ্টায় বৌদ্ধ ধর্মটা চারদিকে ছড়িয়ে পড়ে। বৌদ্ধ ধর্মটা কি করে ছড়িয়ে পড়ে? তিনি অনেক সংস্কৃত গ্রন্থ ভোট ভাষায় অনুবাদ করে, তার মূল সংস্কৃত লেখাগুলো পাওয়া না গেলেও তিব্বতী ভাষায় অনুবাদগুলো পাওয়া যায়, তিব্বতী ভাষা পাওয়া যায়। অতীশ তিব্বতের বুদ্ধের আবদার হিসাবে পূজিত হয়। মানে বৌদ্ধ ধর্মের মেন ভগবান কে বলতো? শিখতে পারছি না, বলতো রে, বৌদ্ধ ধর্মের মেন ভগবান কে? গৌতম বুদ্ধ, ঠিক না? গৌতম বুদ্ধ, জানিস না তোরা? গৌতম বুদ্ধ শিক্ষা পাওয়ালাম না? তো ওকে এই গৌতম বুদ্ধ, বুদ্ধের আবতার বলতো, আবাতার, মানে এই দ্বিতীয় বুদ্ধ চলে এসছে রে। অতীশ দীপঙ্করকে বলতো তিব্বতের লোকরা, চীনের বা তিব্বতের লোকরা বলতো, চলে এসছে অতীশ, মানে হচ্ছে কি? বুদ্ধ। অতীশ মানে হচ্ছে কি? বুদ্ধের আবতার বলা হতো। কাকে? বুদ্ধের আবতার বলা হতো অতীশ দীপঙ্করকে বা দীপঙ্কর শ্রীজ্ঞানকে, ঠিক আছে। তো বুঝতে পারছো, বুদ্ধের আবদার বলা হতো কাকে? অতীশ দীপঙ্করকে। অতীশ তিব্বত বুদ্ধের আবদার হিসাবে পরিচিত হয়। তিব্বতের রাজধানী লাসা, তিব্বতের রাজধানী লাসার কাছে তার সমাধিস্থল পবিত্র তীর্থ। সে কিন্তু ওখানে মারা যায়, তিব্বতের রাজধানী লাসার কাছে মারা যায়, ওখানে কিন্তু ওর কবরটা আছে, ঠিক আছে। ওর সমাধিস্থলটা কোথায় আছে? তিব্বতের রাজধানী লাসায় আছে। কোথায় আছে? দেখ, ভারতের লোক কিন্তু ওকে ঠিকঠাক করে মানতো না। জন্ম কোথায়? আমাদের বাংলায়। বিখ্যাত কোথায়? চীনে, তিব্বতে। ওকে ওকে ভগবান হিসাবে মানে কোথায়? চীনে, কিন্তু আমাদের বাংলায় ওর জন্ম, ঠিক না? বুঝতে পারছিস তো? সমগ্র বাংলা বিহারের উপর তার গভীর প্রভাব ছিল, তার কিন্তু খুবই শোক ছিল যে বসলে তাই এদেশে বৌদ্ধ আচার্যের মধ্যে মনে করছেন তিনি তিব্বতে চলে গেলে ভারতবর্ষ অন্ধকার হয়ে যাবে। কবি সত্যেন্দ্রনাথ দত্ত এই অসীম প্রতিভার আচার্য সম্পর্কে লিখেছেন, বাঙালি অতি শ্লঙ্ঘিত গিরি তুষার ভয়ঙ্কর। এই সত্যেন্দ্রনাথ বসু এর জন্য কবিতাও লিখেছিল। কে লিখেছিল? সত্যেন্দ্রনাথ দত্ত। ওকে খুব মানতো। তো ওর যে মজাটা বাংলার মানুষ ঠিকঠাক করে পায়নি, মজাটা কে পেয়েছে? চায়না, চীন, তিব্বত। ওখানে গিয়ে বড় বড় বৌদ্ধ মন্দির পৃথিবীর মধ্যে, আমি পড়ছি। কম্বোডিয়ার রামায়ণের ঘটনাবলী নিয়ে নৃত্য সঙ্গীত খুবই জনপ্রিয় ছিল। খ্রিস্টীয় 8ম শতাব্দীতে ইন্দোনেশিয়ার, কোথায় ভালো করে বুঝবি কিন্তু, ইন্দোনেশিয়ার বড় বদুরের বৌদ্ধ, বড় বড় বদুরের বৌদ্ধ মন্দিরটি সম্ভবত পৃথিবীর সর্ববৃহৎ বৌদ্ধ কেন্দ্র। পৃথিবীর সব থেকে বৌদ্ধ কেন্দ্রের নাম হচ্ছে কি? ইন্দোনেশিয়ার বড়বুদুর। মুখস্থ করবি, ইন্দোনেশিয়ার বড়বুদুর হচ্ছে পৃথিবীর মধ্যে সব থেকে। আমি যে বৌদ্ধ মন্দিরটা দেখেছিলাম, আমরা তো ছোট ছোট বৌদ্ধ মন্দির দেখলাম না, এখন
ওটা হচ্ছে বৌদ্ধ মন্দির, হচ্ছে ছোট বৌদ্ধ মন্দির। কিন্তু সব থেকে পৃথিবীর মধ্যে সব থেকে বড় মন্দির কোথায় আছে? ইন্দোনেশিয়া আছে। কোথায় আছে? আর ওখানকার বড় বৌদ্ধের ইন্দোনেশিয়ার মন্দির। ঠিক আছে, এখান থেকে তোদের কমপ্লিট হলো। তোদের আজকে ইতিহাস কমপ্লিট।